একটা রহস্য। বেঘোরে মারা পড়ছে মানুষ, পশু পাখি। চোখের পলকেই সেকেন্ডের মধ্যে জীবিত মানুষ পশু পাখি হয়ে যাচ্ছে মৃত। তাদের চোখ হয়ে যাচ্ছে ধূসর সাদা বর্ণ। দিশেহারা হয়ে পড়ছে সবাই। কি সেই রহস্য? কেন এভাবে জীবিত মানুষ সেকেন্ডের ভিতর মারা যাচ্ছে? সেই রহস্যের জট যখন খুলে যায় তখন সামনে আসে আরেকটা রহস্য, তারপরে আরেকটা, আর এরপরে ভয়াবহ এক সত্য। টুইস্টের পর টুইস্ট আপনার মাথা খারাপ করে দিবে, আর শেষের টুইস্টটা তো একদম আপনার হুঁশ উড়িয়ে দিবে। এমন একটা টুইস্ট যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অন্তত আমি তো একবারও কল্পনা করিনি। অসাধারণ একটা টুইস্টে ভরপুর রহস্যময় সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি আজ, তাই নড়ে চড়ে বসুন। আর আপনারা এখন আছেন অরণ্যে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জঙ্গলের মতো একটা জায়গায় অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরেছে একটা লোকের। পাশেই রয়েছে তার ভাঙা গাড়িটা। লোকটা ধীরে ধীরে ওখান থেকে বের হয়ে আসে রাস্তার দিকে। দেখা যায় তার শরীরে জখমের চিহ্ন, রক্ত লেগে আছে মাথার পাশে, ঘাড়ে, গলায়। লোকটা হাঁটতে থাকে রাস্তার ধার ধরে। ধীরে ধীরে রাতের অন্ধকার ফুরে ভোরের আলো ফুটে ওঠে। হঠাৎ একটা গাড়ি আসতে দেখা যায়। লোকটা গাড়িটাকে থামায় ইশারা করে, আর গাড়িটাও থেমে যায়, কিন্তু সেটা নেমে যায় রাস্তা থেকে নিচের দিকে। লোকটা গাড়িটার কাছে যায়, তারপরে দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে গাড়ির চালকের সিটে মরে পড়ে আছে, আর তার চোখ ধূসর সাদা বর্ণ ধারণ করেছে। প্রশ্ন হলো, তাহলে গাড়িটা এতক্ষণ চালাচ্ছিল কে? এই প্রশ্নের উত্তর তো আমরা একটু পরেই জানতে পারবো। লোকটা ভয় পেয়ে যায় আর ইমার্জেন্সি নাম্বারে পুলিশ কল করে। পুলিশকে সে এই মৃত মেয়েটির ব্যাপারে বলে। পুলিশ তারপর লোকটিকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু লোকটা অবাক হয়ে খেয়াল করে সে তার নিজের নামই মনে করতে পারছে না। ফোনটা রেখে দিয়ে লোকটা নিজের ওয়ালেট বের করে, নিজের পকেট থেকে আইডি কার্ড বের করে দেখে তার নাম লিয়াম। হঠাৎ লিয়াম দেখে উপর থেকে উড়ে যেতে যেতে একটা কাক মরে পড়ল গাড়িটার উপরে, আর কাকটার চোখও অদ্ভুত রকম ভাবে ধূসর সাদা বর্ণের হয়ে গিয়েছে। ভয় পেয়ে যায় লোকটা আর দৌড়াতে শুরু করে। দৌড়ে চলে আসে একটা রেস্টুরেন্টে এবং দেখতে পায় ওখানেও সবাই একই রকম ভাবে মরে পড়ে আছে, এবং সবার চোখই ওই অদ্ভুত রকম ভাবে ধূসর বর্ণের হয়ে গিয়েছে। হঠাৎ একটা গাড়ি আসে রেস্টুরেন্টের সামনে এবং লিয়াম দেখতে পায় গাড়ির চালকও একই রকম ভাবে মরে পড়ে আছে। লিয়ামের মনে হলো লোকটা যেন এই মাত্রই মারা গেল। হঠাৎ লিয়ামের মাথায় একটা চিন্তা আসে, কোনো সংক্রামক রোগ নয় তো, যে রোগে মানুষ নিমিষেই মারা যাচ্ছে? দ্রুত সে তার শার্টের একটা হাতা ছিঁড়ে ফেলে, আর সেটা দিয়ে সে তার নিজের নাক মুখ ঢেকে নেয়। কিন্তু আসলেই কি এটা কোনো সংক্রামক রোগ, নাকি তার চেয়েও বহু গুণে ভয়ানক কোনো কিছু? সেটা তো আমরা আরেকটু পরেই জানতে পারবো। আবার দৌড়াতে শুরু করে লিয়াম। সে চলে আসে আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে, অর্থাৎ আইডি কার্ড অনুযায়ী এটা লিয়ামের নিজের বাড়ি। লিয়াম তার কাছে কোনো চাবি পায়নি, তাই সে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর গোসলটা সেরে নেয়। কিছুক্ষণ পর লিয়াম খেয়াল করে তার বাড়ির পাশের জমিটায় একটা লোক ট্রাক্টর নিয়ে কাজ করছে। লিয়াম তাকে সাবধান করে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লোকটা লিয়ামের কথা কিছুই বুঝতে পারছিল না। তাই লিয়াম একটা বোর্ডে লিখে তাকে সেখান থেকে চলে যেতে বলে। লোকটা লেখাটা পড়ার জন্য কাছে আসতে থাকে, 1 পা, 2 পা, 3 পা, আর হঠাৎই লিয়ামের চোখের সামনে লোকটা চোখ উল্টিয়ে সেখানেই পড়ে যায়, এবং বলাই বাহুল্য সেখানেই সে মারা যায়। লিয়াম হতবাক হয়ে যায়, ভেবে পায় না এরকমটা কেন হলো। অবাক হয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে। এটা সে কি দেখলো চোখের সামনে? কেন হচ্ছে এমন? হঠাৎ করেই তার মাথায় একটা চিন্তা আসে, এই মৃত্যুগুলোর জন্য কি সেই দায়ী? তার জন্যই হচ্ছে না তো এগুলো? তার কাছাকাছি কেউ আসলেই কি মারা যাচ্ছে? লিয়াম নাকে মুখে একটা কাপড় দিয়ে বাইরে চলে আসে। বাইরে একটা কাক ডাকছিল। লিয়াম ধীরে ধীরে কাকটার দিকে এগোতে থাকে, 1 পা 2 পা করে, আর হঠাৎ করেই সে দেখতে পায় কাকটা কা কা করে ডাকতে ডাকতে হঠাৎই মারা যায়, আর তার চোখ হয়ে যায় ধূসর সাদা বর্ণের। লিয়ামের আর বুঝতে বাকি থাকে না তার জন্যই হচ্ছে এমন। কিন্তু কেন এমন হচ্ছে? কেন তার কাছাকাছি কেউ চলে আসলেই মারা যাচ্ছে? একটা রশি দিয়ে লিয়াম তার থেকে কাকটার দূরত্ব মেপে নেয়। সে দেখতে চায় ঠিক কতটা কাছাকাছি আসলে পশু পাখি বা মানুষ মারা যাচ্ছে। সে যখনই মাপামাপি করছিল ঠিক তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে থাকে। লিয়াম দৌড়ে গাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে চলে যায়, যাতে এই গাড়ির চালকও মারা না যায়। বাড়িতে এসে দরজা থেকে একটা রশি দিয়ে নির্দিষ্ট দূরত্ব মেপে নেয়, তারপরে চিহ্ন দিয়ে রাখে। হঠাৎ কেউ এতটুকু দূরত্বের ভিতর চলে আসলে তার মৃত্যু ঘটবে নিশ্চিত, তাই যেভাবেই হোক এর ভিতরে কাউকে আসতে দেওয়া যাবে না। জানলাগুলোতে পর্দা লাগিয়ে দেয় লিয়াম। এরপরে বাইরে দাঁড়িয়ে প্রাকৃতিক কর্ম সেরে নিচ্ছিল সে। আর ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসে তার বাড়ির দিকে। পুলিশ লিয়ামকে ডাকতে থাকে আর বলে, লিয়াম, আমরা আপনার গাড়িটাকে পেয়েছি ভাঙা অবস্থায়, আপনি কি বাড়িতে আছেন? দূর থেকে দাঁড়িয়ে লিয়াম দেখতে থাকে এই দৃশ্য।
ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুরুষ পুলিশটা ঘরের ভিতরে ঢুকে যায় সার্চ করার জন্য, আর মহিলা পুলিশটা চারপাশে খুঁজতে থাকে লিয়ামকে। মহিলাটা 1 পা 2 পা করে লিয়ামের দিকে হেঁটে আসছিল। কিছু দূরে আসার পরেই সে দেখতে পায় একটা পাখি মরে পড়ল তার সামনে, যার চোখ দুটো সাদা হয়ে আছে। তারপরে আরো কয়েকটা পাখি সেখানেই পড়ল একই রকম ভাবে। মহিলাটা বেশ ভয় পেয়ে যায়। ওয়াকিটকিতে ঘটনাটা পুলিশ স্টেশনে জানায়। তারপরে সেখান থেকে সে চলে যায়, আর লিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতে লিয়াম স্টোর রুমে ঘুমাচ্ছিল। হঠাৎই কারোর পায়ের শব্দে তার ঘুম ভেঙে যায়। তার নাম ধরে ডাকছে একটা মেয়ে। লিয়াম চিৎকার করে বলে, দয়া করে দূরে থাকো, আমার কাছাকাছি এসো না। কিন্তু মেয়েটা কথা বলতে বলতে তার দরজার সামনে চলে আসে, আর দরজায় কড়া নাড়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে লিয়াম। তার এত কাছাকাছি চলে আসা সত্ত্বেও মেয়েটা কিভাবে এখনো বেঁচে আছে। মেয়েটা লিয়ামকে বলে, তুমি কি লিয়াম? লিয়াম উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু তুমি কে? মেয়েটা বলে, আমি তোমার গাড়িতেই ছিলাম দুর্ঘটনা ঘটার আগে। লিয়াম বলে, কিন্তু জ্ঞান ফেরার পরে তো আমি তোমাকে সেখানে দেখলাম না। কি নাম তোমার? জানো, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার পকেটের আইডি কার্ড দেখে আমি জানতে পেরেছি যে আমার নাম লিয়াম, ব্যাস এটুকুই, আর কিচ্ছু জানি না। মেয়েটা তখন বলে, খুবই অবাক করা ব্যাপার, কিন্তু আমারও একই অবস্থা। তাদের যখন কথা হচ্ছিল ঠিক তখনই একটা প্রাণী লিয়ামের পায়ের কাছে চলে আসে, আর লিয়াম অবাক হয়ে দেখে প্রাণীটা এখনো বেঁচে আছে। অথচ তার এত কাছাকাছি আসলে তো যে কারোর মারা যাওয়ার কথা, তাহলে প্রাণীটা এখনো কেন মরছে না? এটাই তো সে আজ সারাদিন দেখলো। লিয়াম কিচ্ছু বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। মেয়েটা তার ঘরের ভিতরটা দেখতে চাইলে সে মেয়েটাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। মেয়েটাকে লিয়াম জিজ্ঞেস করে, কিন্তু তুমি আমার ঠিকানা জানলে কেমন করে? মেয়েটা বলে, এক পুলিশকে জিজ্ঞেস করলাম গাড়িটা কার নামে নিবন্ধন করা। পুলিশটা তখন তোমার নাম বলল আর ঠিকানা দিল। তারপরে আমি তোমার ঠিকানা নিয়ে এখানে চলে আসলাম। ভাবলাম তুমি হয়তো আমার কাছের কেউ হবে, না হলে আমরা একই গাড়িতে কি করছিলাম। আমি তোমার গাড়ি থেকে একটু দূরেই পড়েছিলাম, তাই হয়তো তুমি আমাকে খেয়াল করনি। কথা বলতে বলতে হঠাৎ আয়নার মাধ্যমে লিয়ামের চোখ যায় মেয়েটার দিকে, আর ঠিক তখনই লিয়ামের মনে পড়ে যায় ছোট্ট একটা স্মৃতি, ভাঙা ভাঙা একটা স্মৃতি। স্মিথবার্গ নামক একটা ব্রিজের উপরে লিয়াম গাড়িতে বসা, আর এই মেয়েটা ব্রিজ থেকে হেঁটে হেঁটে লিয়ামের গাড়িতে ওঠে। ব্যাস এটুকুই। এই ব্যাপারটা লিয়াম মেয়েটাকে বলে, আর দেরি না করে তারা চলে যায় সেই স্মিথবার্গ ব্রিজের উপরে। লিয়াম মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটা বলে, দুর্ঘটনার পরে যখন জ্ঞান ফিরল আমি আমার নাম মনে করতে পারছি না, ঠিক তোমার মতো। সবাই আমাকে এখন জেন্ডো বলে ডাকছে। আমেরিকান নিয়ম অনুযায়ী কোনো মেয়ের নাম না জানা গেলে তাকে জেন্ডো বলে ডাকা হয়। সাধারণত অজ্ঞাতনামা লাশের ক্ষেত্রে এই নাম দেওয়া হয়। লিয়াম মেয়েটাকে জেন বলে ডাকা শুরু করে। ব্রিজের উপর যখন তারা কথা বলছিল ঠিক তখন জেনের মাথায়ও একটা স্মৃতি ভেসে ওঠে। গতরাত্রে সে আর লিয়াম এখানেই ছিল। এরপরে লিয়াম ভাবে যেখানে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে আবার যাবে, তাহলে হয়তো কোনো ক্লু পেতে পারে। তারা দেরি না করে চলে যায় সেই জায়গায়। পথে যেতে যেতে তারা গাড়ির রেডিওতে শুনতে পায় আজ অনেকগুলো মানুষ মারা গিয়েছে এই এলাকায়, যাদের সবার চোখ হয়ে গিয়েছে সাদা। শুধু মানুষ নয়, বেশ কিছু পশু পাখিও মারা গিয়েছে। এই মারা যাওয়ার খবরটা জেন এতক্ষণ জানতো না, তাই সে বেশ অবাক হয়ে শুনতে থাকে। জংলা মতো জায়গাটায় তারা হাঁটতে হাঁটতে চলে আসে একটা খোলা মাঠে। তারপরে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে এই জিনিসটা। বিশাল জায়গা জুড়ে কালো বৃত্তের মতো, দেখে মনে হচ্ছে কেউ হয়তো জায়গাটা পুড়িয়ে দিয়েছে। এখানেই তারা গতকাল রাতে পড়েছিল অজ্ঞান হয়ে, কিন্তু রাতের অন্ধকারের কারণে এই কালো জায়গাটা তারা দেখতে পায়নি। লিয়ামের মাথায় হঠাৎ করে একটা স্মৃতি ভেসে ওঠে। সেকেন্ডের মধ্যে সেটা আবার চলেও যায়। লিয়াম তখন জেনকে আজ দিনে যা যা ঘটেছে তার সব খুলে বলে। লিয়াম বলে, আজ যারা যারা মারা গিয়েছে তারা সবাই কিন্তু আমার কারণেই মারা গিয়েছে। আমি জানি না কি হচ্ছে এগুলো আমার সাথে। কেউ আমার কাছাকাছি চলে আসলেই সে মারা যাচ্ছে, কিন্তু একমাত্র তোমাকে দেখলাম ব্যতিক্রম। তুমি আমার এত কাছাকাছি চলে এসেছো এবং এত সময় ধরে আছো, কিন্তু তোমার এখনো কিছুই হয়নি। আমার সাথে কিছু একটা হয়তো হয়েছিল, তাই মানুষগুলো আমার কাছে আসার কারণে মারা গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে আমার সাথে যেটা ছিল সেটা আর এখন নেই, চলে গিয়েছে হয়তো। আমি এখন ওকে আছি। তখন এই কথা শুনে জেন ভয় পেয়ে যায় আর লিয়ামকে রেখে দৌড়ে পালাতে শুরু করে। লিয়াম তাকে বলে, দেখো, ওই লোকগুলোকে তো আমি ইচ্ছা করে মারিনি। আমার সাথে যা হচ্ছে তার জন্য তো আমি দায়ী না। কিন্তু জেন এগুলো কিছুতেই মানতে নারাজ। সে লিয়ামের সাথে ঝগড়া করতে থাকে। তাদের কথা কাটাকাটির মাঝখানে এক পুলিশ ভদ্রমহিলা সেখানে চলে আসে গাড়ি নিয়ে। সে তাদের দুজনকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হচ্ছে তোমাদের ভিতরে? সবকিছু ঠিক আছে তো? লিয়াম বলে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। জেন তখন গটগট করে হেঁটে চলে যেতে থাকে সামনের দিকে। জেন কিছু দূরে যাওয়ার পরে হঠাৎই মহিলাটা ঢলে পড়ে যায়, আর বলাই বাহুল্য সাথে সাথেই সে মারা যায়, আর তার চোখ হয়ে যায় ধূসর সাদা বর্ণের। চোখের সামনে এই জিনিস দেখে জেন ভয়ে লিয়ামের কাছ থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর লিয়াম তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। লিয়াম বলে, এই দেখো, আমি তোমাকে ধরছি, তুমি কি মারা গিয়েছো?
আমাদের দুজনের সাথে এমন কিছু হয়েছে যার কারণে অন্যরা মরছে। দেখো, তুমি যখন আমার কাছাকাছি ছিলে তখন কিন্তু মহিলাটা ঠিকঠাকই ছিল, কিন্তু যখন হেঁটে নির্দিষ্ট একটা দূরত্বে চলে গেলে তখন কিন্তু মহিলাটা মারা গেল। এর মানে কি বুঝতে পারছো? মানে তুমি আমি একসাথে থাকলে কেউই মারা যাবে না। জেন বলে, কিন্তু তুমি এটা প্রমাণ করবে কি করে? লিয়াম তখন বলে, চলো দেখি প্রমাণ করা যায় কিনা। একটা জায়গায় এসে তারা একটা ছাগলকে বেঁধে রাখে, আর ছাগলের কাছে এসে লিয়াম দাঁড়ায়। জেনকে বলে দূরে সরে যেতে আস্তে আস্তে করে। একটু একটু করে জেন দূরে সরতে থাকে, 1 পা, 2 পা, 3 পা, আর হঠাৎ করেই ছাগলটা সেখানেই মরে পড়ে যায়। নিজের চোখের সামনে এই জিনিস দেখে জেন হতবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে লিয়াম ঠিক কথাই বলেছিল, তারা দুজন একসাথে থাকলে পরে কারোর কোনো ক্ষতিই হবে না, কিন্তু যখনই তারা আলাদা হয়ে যাবে তখনই লিয়ামের কাছে যেই আসবে সেই মারা পড়বে। দুজন মিলে তখন সিদ্ধান্ত নেয় হাসপাতালে গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে তাদের ভিতর কোনো পরিবর্তন হয়েছে কিনা, যার কারণে এসব ঘটছে। হাসপাতালে গিয়ে লিয়ামের সিটি স্ক্যান করানো হয়। তারপরে তারা রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে। ওয়েটিং রুমে তখন একটা টিভি চলছিল। টিভিতে তারা তখন দেখতে পায় সেখানে লিয়ামের কথা বলা হচ্ছে। পুলিশ এইসব মৃত্যুর জন্য লিয়ামকেই দায়ী করছে, কারণ যতগুলো মৃত্যু ঘটেছে সবগুলো মৃত্যুর সময় লিয়াম সেখানে ছিল। পুলিশ এটারই প্রমাণ পেয়েছে, তাই এখন পুলিশ লিয়ামকে বিপজ্জনক ঘোষণা করে তাকে ধরার জন্য খুঁজছে। এর ভিতরে হাসপাতালেও কয়েকজন পুলিশ চলে এসেছে। তারা দুজন তখন দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, আর তাদের পিছু নেয় পুলিশ। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জেনের চোখ আটকে যায় নোটিশ বোর্ডে। সেখানে একটা পোস্টার, যেখানে রয়েছে তার নিজের ছবি। উপরে লেখা মিসিং। তার মানে কি সে হারিয়ে গিয়েছে? হঠাৎ করে তার মাথায় ছোট্ট একটা স্মৃতি ভেসে ওঠে। সে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে রয়েছে তারই ছবিযুক্ত একটা পোস্টার, যেখানে লেখা রয়েছে মিসিং। সে যখন দাঁড়িয়ে এসব ভাবছিল তখন লিয়াম লিফটে উঠে পড়ে, আর জেন লিফটে ওঠার আগেই লিফটটা বন্ধ হয়ে যায় আর নিচে নামতে শুরু করে। লিয়াম বুঝতে পারে লিফটের ভিতরে এখন সবাই মারা পড়বে, তাই সে চিৎকার করে সবাইকে বলে, এখনই সবাই বের হয়ে যাও, দয়া করে সবাই এখনই বের হয়ে যাও, না হলে কিন্তু অনেক বড় বিপদ হবে। লিয়ামের চেঁচামেচিতে লিফট থেকে সবাই নেমে পড়ে। অন্যদিকে জেন সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। একসময় জেন নিচে নেমে আসে আর লিয়ামকে জড়িয়ে ধরে। দৌড়ে তারা গাড়িতে চলে আসে। তারপরে তারা গাড়িতে চড়ে একটা নিরাপদ স্থানে গাড়িটাকে পার্ক করে সেখানেই ঘুমানোর চেষ্টা করে। সারাদিন তাদের উপরে অনেক ধকল গিয়েছে, ঘুমটা তাদের এখন খুবই দরকার। ঘুম ভাঙার পরে জেন রেডিও অন করে। রেডিওতে তখন শুনতে পায় সে লিয়ামের কথা বলা হচ্ছে সেখানে। গতকাল রাতে লিয়ামকে একটা হসপিটালে দেখা গিয়েছে, একটা মেয়েকেও দেখা গিয়েছে তার সাথে, যার নাম রোজ। রোজের স্বামী স্যাম এটা নিশ্চিত করেছে। এরপরে শোনা যায় রোজের স্বামী স্যাম বলছে, রোজ তুমি যেখানেই থাকো না কেন বাড়িতে চলে আসো, আমি তোমাকে খুবই মিস করছি। এরপরে সে বাড়ির ঠিকানাটা বলে। জেন তখন বুঝতে পারে তার নাম আসলে রোজ। লিয়াম রোজকে বলে, তুমি যাও তোমার স্বামীর কাছে, আমি এখানেই থাকবো। এখান থেকে কোনো জঙ্গলে ঢুকে পড়বো যাতে আমার কারণে আর কেউ মারা না যায়। রোজ বলে, সেটা হয় না, একদমই হয় না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি আমার স্বামীকে সেটা এখনো জানি না, এখনো আমার কিছুই মনে পড়ছে না। জ্ঞান ফেরার পরে আমি তোমাকেই দেখেছি, তোমাকেই এখনো আমি আমার সবচেয়ে আপনজন ভাবছি। স্যামের কাছে আমি অবশ্যই যাব, তবে তুমিও থাকবে আমার সাথে। দুজনে মিলে তখন স্যামের বাড়িতে যায় কোনোভাবে লুকিয়ে চুরিয়ে। লিয়ামকে দেখেই স্যাম চমকে যায়। সে লিয়ামকে টিভিতে দেখেছে। লিয়াম এখন অতি বিপজ্জনক ব্যক্তি। রোজ স্যামকে রাজি করিয়ে গাড়িতে উঠিয়ে নেয় আর একটা জায়গায় নিয়ে চলে আসে। তারপরে সবকিছু খুলে বলে তাকে। স্যাম তাদের কথা কিছুতেই বিশ্বাস করে না। সে বলে, এইসব জিনিস আমাকে বিশ্বাস করতে বলছো? ও নিশ্চয়ই বড় কোনো সন্ত্রাসী টাইপের কিছু একটা হবে। লিয়াম তখন তার ক্ষমতা স্যামকে দেখিয়ে দেয় আর তাকে বলে, দেখেছো, এগুলো আমি ইচ্ছা করে করি না, আমার সাথে এগুলো হচ্ছে। নিজের চোখের সামনে এই জিনিস দেখে স্যাম মেনে নিতে বাধ্য হয়। স্যাম তখন তাদের দুজনকে একটা স্টোর রুমে নিয়ে আসে। সবাই সবকিছু ভুলে যাওয়া পর্যন্ত এখানেই তাদেরকে রাখবে, এই প্রতিশ্রুতি দেয় তাদের। রোজ তখন ওই স্টোর রুমে সেই মিসিং পোস্টারটা দেখতে পায়, যেখানে তার নিজের ছবি রয়েছে, আর দেখে সেখানে নাম লেখা লিলি। স্যামের কাছ থেকে তখন সে জানতে পারে এটা তার নিজের যমজ বোন, 1 বছর আগে হারিয়ে গিয়েছে। তারপরে তুমি পাগলের মতো হয়ে গিয়েছিলে। এই পোস্টারটাও তুমিই ছাপিয়েছ, পুরো শহরে এই পোস্টার লাগিয়েছ তুমি। এক সময় খুবই ভেঙে পড়েছিলে মানসিকভাবে, সবসময় পাগলের মতো ঝগড়া করতে আমার সাথে, আর প্রায় সময় বাইরে থাকতে। এরপরে রোজের মনে পড়ে যায় সেই রাতের ঘটনা। বোনকে 1 বছর ধরে খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে একটা ব্রিজের উপরে উঠে দাঁড়ায়, সেই স্মিথবার্গ ব্রিজ। হাতে রয়েছে তার বোনের পোস্টারটা। এখান থেকে সে লাফিয়ে পড়ে মরতে চায়। পিছন থেকে কে যেন তাকে এসে বলল, মারা যাওয়াটা কোনো কিছুর সমাধান হতে পারে না,
আর সত্যি কথা বলতে কি, এখান থেকে লাফিয়ে পড়লে তুমি মারাও যাবে না। হয়তো তোমার এমন কোনো অবস্থা হবে যাতে সারা জীবন তোমার হুইল চেয়ারে কাটাতে হতে পারে। তার চেয়ে বরং চলো তোমার কথা শুনি, কি হয়েছে তোমার সাথে। রোজ তাকে কিছুই জানায় না, কিন্তু লিয়াম বলে, তুমি যদি কোথাও যেতে চাও আমি তোমাকে সেখানে নামিয়ে দিতে পারি। রোজ লিয়ামের গাড়িতে উঠে পড়ে। এভাবেই রোজ আর লিয়ামের পরিচয় হয় সেদিন রাতে। রোজ স্মৃতিতে এতটুকুই দেখতে পায়, তারপরে সে বাস্তবে ফিরে আসে। স্যাম তখন তাদের জন্য কিছু খাবার আনতে বাইরে চলে যায়। রোজ তখন লিয়ামকে বলে, জানো আমি দেখলাম কাল রাতে কি হয়েছিল। আমরা কাল রাতের আগে একজন আরেকজনকে চিনতাম না, কালই আমাদের প্রথম পরিচয় হয়, কিন্তু রাতে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, ধন্যবাদ তোমাকে। স্যাম যখন খাবার নিয়ে ফিরে আসে তখন সে দেখে রোজ লিয়ামের কোলের উপরে মাথা রেখে শুয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এটা দেখে তার খুবই হিংসা হয়, কিন্তু সে কিছুই বুঝতে দেয় না তাদেরকে। তার নিজের বউ আরেকজনের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। সে তখন হিংসার কারণে পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় যে লিয়াম আর রোজ এখানেই রয়েছে। কিন্তু সকাল হলে হঠাৎ করেই সে তার মত পাল্টে নেয়। তখন সে রোজ আর লিয়ামকে পালিয়ে যেতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুলিশ তখনই চলে আসে আর তাদের দুজনকে অ্যারেস্ট করে। তাদের আলাদা করে যখন নিয়ে যেতে যাচ্ছিল, লিয়াম তখন চিৎকার করে বলে, দয়া করে আমাদেরকে আলাদা করবেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বারবার করে তারা দুজনই এই কথা বলছিল, কিন্তু পুলিশেরা সে কথা না শুনে তাদেরকে আলাদা করে নিয়ে যেতে চায়। যখনই রোজের কাছ থেকে লিয়ামকে দূরে নিয়ে যায়, ঠিক তখনই সবকটা পুলিশ ঢলে পড়ে মৃত্যুর কোলে। আশেপাশের যেসব লোকজন দাঁড়িয়েছিল তারাও মারা যায় সাথে সাথেই। আর এটা দেখে লিয়াম অঝরে কান্না করতে থাকে। সে এত চেষ্টা করে যাচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরও মানুষগুলো মারা যাচ্ছে। যেই পুলিশটা রোজকে ধরে নিয়ে যাচ্ছিল সে তখনও মরেনি, কারণ সে দূরে ছিল। সে তার পিস্তলটা তুলে নেয়, লিয়ামের দিকে তাক করে আগাতে থাকে, আর একটু পরে সেও লুটিয়ে পড়ে মাটিতে। স্যাম তখন পুলিশের মৃত শরীর থেকে চাবি নিয়ে তাদের দুজনের হ্যান্ডকাফ খুলে দেয়। লিয়াম আর রোজ পালিয়ে যাওয়ার সময় স্যামকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু স্যাম তাদেরকে বলে, না আমি গেলে চলবে না, আমি সব ঘটনা নিজে চোখে দেখেছি, সবাইকে আমার জানানো দরকার। আমি তাদেরকে বুঝিয়ে বলবো যে এসবে তোমাদের কোনো দোষ নেই, আর এটা কিভাবে ঘটে সেটাও তাদের সবাইকে আমি বুঝিয়ে বলবো। এসব বোঝানোর জন্য আমার এখানে থাকতেই হবে। লিয়াম আর রোজ তখন স্যামকে সেখানে রেখেই রওনা দিয়ে দেয়। লিয়ামের একটা জায়গার কথা মনে পড়েছে, ওখানে সে মাঝে মাঝেই যেত। সেদিকেই এখন যাচ্ছে তারা। মাঝপথে একটা দোকানে থামে কিছু কেনাকাটা করার জন্য। তখন ওখানে টিভিতে তারা দেখতে পায় নাসা একটা মহাকাশের ফুটেজ পাবলিশ করেছে, যেখানে দেখা যাচ্ছে সেদিন রাতে, অর্থাৎ দুর্ঘটনার রাতে, মহাকাশ থেকে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা তাদের ওই এলাকায় পড়ল। ব্যাস এতটুকুই, এরপরে নো সিগন্যাল। এটা দেখে তারা সেখান থেকে আবার রওনা দিয়ে দেয় তাদের গন্তব্যে। আর তখন ওই দোকান থেকে একটা লোক তাদের ফলো করে, তাদের পিছু নেয়। ভোর হয়ে গেলে তারা পৌঁছে যায় লিয়ামের সেই গোপন জায়গাটায়, ছোট্ট একটা কাঠের ঘর। লিয়াম একটু বাইরে বের হয় আশপাশটা ঘুরে দেখার জন্য। এসব স্মৃতি তার একদম মনে নেই। একটা ডিঙ্গি নৌকার উপরে বসে লিয়াম তার সাথে ঘটা জিনিসগুলো নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে ঘরের ভিতরে রোজ একটা ডায়েরি খুঁজে পায়, যেটা লিয়ামের লেখা। লেখাগুলো হতবাক হয়ে পড়তে থাকে সে। এগুলো সে কি পড়ছে? ডায়েরিতে অনেকগুলো মেয়ের ছবি, যারা বিভিন্ন সময় মিসিং হয়েছে, এবং ছবিগুলোর সাথে রয়েছে বিস্তারিত লেখা। এক সময় খুঁজতে খুঁজতে সে তার নিজের বোন লিলির ছবিও দেখতে পায়। এই মেয়েগুলোকে লিয়াম খুন করেছে, অর্থাৎ লিয়াম একজন সিরিয়াল কিলার। সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েকে এখানে নিয়ে এসে খুন করত, আর সেগুলো ছবি সহ ডায়েরিতে এভাবেই লিখে রাখত যে কিভাবে তাদেরকে মারা হয়েছে। কিন্তু লিয়ামের যেহেতু এখন অতীতের কোনো স্মৃতি মনে নেই, তাই সে এখন এগুলো কিছুই মনে করতে পারছে না। হঠাৎ করে রোজের তখন গতকালের স্মৃতি পুরোপুরিভাবে মনে পড়ে যায়। ওই ব্রিজ থেকে নেমে সে লিয়ামের গাড়িতে করে যাচ্ছিল। তখন লিয়াম রোজকে বলে, নিজের যমজ বোনকে হারানো খুবই কষ্টের, এটা আমি মানছি। রোজ তখন বলে, আমার তো মনে হয় না আমি তোমাকে বলেছি যে আমার কোনো যমজ বোন হারিয়ে গিয়েছে। তুমি কিভাবে জানলে? এমনকি আমার যে কোনো বোন হারিয়েছে এটাও তো আমি তোমাকে বলিনি। লিয়াম তখন বলে, আমি অনুমান করে বললাম আর কি। রোজের তখন লিয়ামকে সন্দেহ হতে থাকে, তাই সে গাড়িটাকে কোথাও থামাতে বলে। নেমে যেতে চায় সে গাড়ি থেকে, কিন্তু ঠিক তখনই লিয়াম রোজের সন্দেহ আঁচ করতে পারে, আর একটা ইনজেকশন নিয়ে সেটা পুশ করতে চায় রোজের শরীরে। তাকে অজ্ঞান করতে চায় লিয়াম। আর তখন তাদের ভিতরে হয় ধস্তাধস্তি। একটা সময় পরে গাড়িটা তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে। রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে রোজ পালাতে থাকে। আর লিয়ামও তখন বাইরে বেরিয়ে আসে রোজকে মারার জন্য। বাইরে তখন অঝোরে বৃষ্টি ঝরছে। লিয়াম জোরে জোরে রোজকে বলে, তুমি কোনোদিনও তোমার বোনকে খুঁজে পাবে না, কারণ আমি নিজ হাতে তোমার বোনকে মেরেছি। এ কথা শুনে ঘুরে দাঁড়ায় রোজ, রাগে ফুঁসতে থাকে লিয়ামের দিকে তাকিয়ে। আর ঠিক তখনই ঘটে ঘটনাটা, যার কারণে তাদের জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। মহাকাশ থেকে বিদ্যুৎ চমকের মতো সেই জিনিসটা তাদের দুজনের মাঝে পড়ে। গোল একটা বিদ্যুতের সার্কেলের মধ্যে পড়ে যায় তারা। দুজনের ভিতর থেকে বিদ্যুৎ পাস হতে থাকে।
এভাবেই চলে কিছুক্ষণ, তারপরে একসময় সেটা থেমে যায়। আর তারপরেই তারা দুজন হয়ে যায় সম্পূর্ণ দুজন ভিন্ন মানুষ। তাদের অতীত তারা ভুলে যায়। রোজের স্মৃতি থেকে যখন আমরা এই ঘটনা দেখছিলাম, তখন অন্যদিকে দেখা যায় লিয়ামকে। সে ডিঙি নৌকাটার উপরে বসে রয়েছে। সেখানেও তার মনে পড়ে যায় একটা স্মৃতি, কিভাবে সে রোজের বোন লিলিকে মেরেছিল। লাশটা সে এই পানিতেই ডুবিয়ে দিয়েছিল। লিয়াম তো এখন আর সেই আগের মানুষটা নেই। এখন সে পরিবর্তিত হয়ে সম্পূর্ণরূপে ভালো একজন মানুষে পরিণত হয়েছে। তাই এখনকার লিয়াম আগের সেই অবস্থার কথা চিন্তাও করতে পারছে না। সে কাউকে খুন করতে পারে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ঘেন্নায় তার গা গুলিয়ে বমি চলে আসে। এর ভিতরে রোজ একটা বন্দুক নিয়ে চলে এসেছে লিয়ামের পিছনে। বন্দুকটা সে লিয়ামের দিকে তাক করে দাঁড়ায় আর তাকে বলে, তুমি তো একটা নরকের কীট, নরপিশাচ, একজন সাইকোপ্যাথ। লিয়াম বলে, আমি আগে এরকম ছিলাম বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো এখন আমি একদমই সেরকম না। ওই ঘটনার পরে আমার পরিবর্তন হয়েছে। এখন আমি কাউকে খুন করার কথা চিন্তাও করতে পারছি না। তোমার যদি আমাকে মেরে ফেলতে ইচ্ছা হয় তাহলে আমাকে গুলি করে মেরে ফেলতে পারো। কিন্তু রোজ গুলি করতে গিয়েও সে গুলি করতে পারে না। যে কেউ চাইলেই তো আর মানুষ মেরে ফেলতে পারে না। রোজ লিয়ামের পিছনে বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আর তখনই দেখা যায় কয়েকজন লোককে, যাদের ভিতরে রয়েছে ওই লোকটা যে গ্যাস স্টেশনের দোকানে তাদেরকে ফলো করছিল। লোকগুলো তাদেরকে বন্দুক ঠেকিয়ে লিয়ামকে প্রচণ্ড মারধর করে। লিয়াম তখন সর্বশক্তি দিয়ে বাঁচার জন্য দৌড়ে চলে আসে দূরে। আর লিয়ামের কাছে থাকা দুজন লোক সাথে সাথেই মারা যায়। আর বাচ্চা ছেলেটা যে দূরে দাঁড়িয়ে ছিল সে তখনও বেঁচে ছিল। এসব দেখে রোজ সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে আর বাচ্চা ছেলেটা রোজকে গুলি করে দেয়। এরপরে লিয়াম দৌড়ে সেদিকে যেতে থাকে আর বাচ্চা ছেলেটাও মারা পড়ে। দেখা যায় রোজ পেটে গুলি খেয়েছে। বেশি দেরি না করে লিয়াম রোজকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসে। হাসপাতালের নার্সগুলো তখন দেখে রোজের অবস্থা গুরুতর, রোজকে এখনই ওটিতে নিতে হবে। তারা দৌড়ে সেখান থেকে রোজকে নিয়ে যেতে থাকে। তখন লিয়াম ভাবে, এখন কি হবে? এখন তো লিয়ামের আশেপাশে সবাই মারা যাবে, কারণ রোজ আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে। লিয়াম আর 7-5 না ভেবে পকেট থেকে একটা বন্দুক বের করে মাথায় তাক করে আর গুলি করে দেয় নিজেকে। এভাবেই সে সবকিছুর সমাপ্তি ঘটায়। এসব সে আর ঘটতে দিতে চায় না। রোজ নিজের চোখের সামনে এটা দেখে কান্নায় ভেঙে পড়ে এবং এখানেই শেষ হয়ে যায় অসাধারণ টুইস্টে ভরপুর এই মুভিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন। সামনে কি ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। অনেকদিন পরে ব্যাক করলাম। এখন থেকে আপনারা অরণ্যের নিয়মিত মুভি এক্সপ্লেনেশন ভিডিও পাবেন। কথা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।